সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। নতুন এক স্বাদ ও অভিজ্ঞতার খোঁজে যারা ছুটে চলেন তাদের জন্য চীনের ইউনান প্রদেশের ছুশিয়ং-ই অঞ্চলের বুনো মাশরুম এখন অন্যতম আকর্ষণ। বৃষ্টি ভেজা বন আর রহস্যময় গন্ধে ভরা এই অঞ্চলে শুরু হয়েছে বুনো মাশরুম সংগ্রহের মৌসুম, যা ঘরোয়া পর্যটকদের পাশাপাশি বিদেশি ভোজন রসিকদেরও আকৃষ্ট করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ছুশিয়ং-ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে বুনো মাশরুম সংগ্রহের মৌসুম শুরু হয়েছে, আর এ মাশরুমের স্বাদ নিতে এখানে ছুটে আসছেন দেশি বিদেশি ভোজন রসিকরা। ছুশিয়ং-ইর নানহুয়া কাউন্টিতে আছে ঘন বনাঞ্চল ও বৈচিত্র্যময় পরিবেশ। সেখানে পাওয়া যায় চীনের মোট ভোজ্য বুনো মাশরুম প্রজাতির ৩৫৪টি। এই বনজ সম্পদই এখন নানহুয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ। ২০২৪ সালে শুধু মাশরুম খাত থেকেই নানহুয়া কাউন্টি অর্জন করেছে ৭৬০ কোটি ইউয়ান। মাশরুম সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন মিলিয়ে এখন এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত। আমরা কৃষকদের কাছ থেকে মাশরুম কিনি। মৌসুমে বহু অস্থায়ী শ্রমিক নেই মাশরুম বাছাই ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের জন্য। প্রক্রিয়াজাত করা মাশরুমে লাভ বেশি, কারণ এগুলোর স্বাদ বেশি জনপ্রিয়। গত বছর আমাদের বিক্রি ছিল ৭৮ মিলিয়ন ইউয়ান। মাশরুম মৌসুম উপলক্ষে প্রচুর দেশি বিদেশি পর্যটক ইউনানে ভিড় করছেন। ইউনানের হটপটে টাটকা বুনো মাশরুমের সুবাস থেকে শুরু করে তেল মশলায় ভাজা সুস্বাদু রান্না সবই পর্যটকদের কাছে এখন দারুণ প্রিয়। স্থানীয় রেস্তোরাঁ মালিকদের মতে এখন অনেক বিদেশি পর্যটক ইউনানে নেমেই মাশরুম খাওয়ার জন্য ছুটে যান। বিশেষ করে থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের পর্যটকদের প্রথম কাজই হলো এই মাশরুমের স্বাদ নেওয়া। বুনো মাশরুমের এই জনপ্রিয়তা ইউনানের মাশরুম কেন্দ্রিক রন্ধনশিল্পকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। এতে রপ্তানির সুযোগ যেমন বাড়ছে, তেমনি গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হচ্ছে নতুন আয়ের উৎস। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এবার আপনাদের নিয়ে যাব চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনচিয়াং অঞ্চলের খুনই শহরে, যেখানে তাকলামাকান মরুভূমির প্রান্তে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ও অভিনব কৃষিকাজ। এই মরু শহরে প্রথমবারের মতো চাষ হয়েছে যব ফসলের। প্রায় ১৩৩ হেক্টর বিস্তীর্ণ জমিতে গোলাকৃতি আকৃতিতে সাজানো হয়েছে ক্ষেতগুলো, আর সেই ক্ষেতেই চলছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ফসল সংগ্রহ। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। প্রায় ১৩৩ হেক্টর জমিতে সংগ্রহ করা হচ্ছে যব, আর এই যব সংগ্রহে ব্যবহার করা হচ্ছে আধুনিক হারভেস্টার। গোলাকার ক্ষেতের মাঝ বরাবর বৃত্তাকারভাবে কাজ করছে এই মেশিনগুলো। চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলামাকানের প্রান্তে অবস্থিত খুনই শহরের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার মাধ্যমে মরুভূমির বুকেও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের খুনই শহরে প্রথমবারের মতো যব ফসল চাষ শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে। তখন স্থানীয় কৃষকরা বুলডোজার দিয়ে বালিয়াড়ি সমতল করেন এবং স্বচালিত স্প্রিং কলার সিস্টেম ব্যবহার করে মাঠে সেচের ব্যবস্থা করেন। এই স্প্রিং কলার সিস্টেমটি একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বিন্দুকে ঘিরে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে এবং পানি ছিটায়। এই সেচ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে যবের ক্ষেতগুলো বৃত্তাকার নকশায় তৈরি করা হয়েছে।
জবের সারিতে আলফালফা গাছও চাষ করা হয়েছে। মাটির গুণগত মান উন্নত করতে এবং ক্ষেতকে উর্বর রাখতে জবের সারিতে লাগানো হয় আলফালফা গাছ। আমরা মরুভূমিতে আলফাফালফা চাষ করি কেন? কারণ এটি মাটির গুণগত মান উন্নত করে এবং এর শিকড়ের গঠন খুব শক্তিশালী হওয়ায় বালুময় জমিতে ভালোভাবে বেড়ে উঠতে পারে। আলফাফালফা পানি সংরক্ষণ করে ধুলো ও বালু রোধ করে এবং মাটি উর্বর করে। আলফালফা একটি খরারোধী উচ্চমানের পশু খাদ্য ঘাস, যা বছরে 3 থেকে 4 বার সংগ্রহ করা যায়। তাই জবের সঙ্গে আলফালফা একত্রে চাষ করলে জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়, যা ফলন বৃদ্ধিতে এবং পরিবেশের জন্য উপকারী। এই উদ্যোগ শুধু ফসল উৎপাদনের দিক থেকেই নয়, পরিবেশ রক্ষা ও ভূমির টেকসই ব্যবহারের দিক থেকেও এক অনন্য দৃষ্টান্ত। জব ও আলফালফার এই যৌথ চাষ শুধু কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে না, বরং পরিবেশ সংরক্ষণেও দিচ্ছে ইতিবাচক বার্তা। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতের টেকসই কৃষি ব্যবস্থার জন্য হতে পারে একটি পথ প্রদর্শক উদাহরণ। আফরিন মিম, CMG বাংলা। এক সময় ছিল যখন চায়ের বিকল্প কিছু ভাবাই যেত না। এখন ঘরে বাইরে সব বয়সী মানুষের কাছে সেই জায়গা অনেকটাই দখল করেছে জনপ্রিয় পানীয় কফি। সেই বাজার ধরতে চীনের প্রায় সকল পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থার কারণে ইথিওপিয়ার কফি চীনে আরও বড় বাজার দখল করতে প্রস্তুত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পৃথিবী জুড়ে জনপ্রিয়তার শীর্ষে কফিতে উচ্চ হারের শুল্কের কারণে ভোক্তাকে বেশি দাম গুনতে হতো। অসাধু ব্যবসায়ীরা প্রচুর শুল্ক ফাঁকি দিয়ে তা আমদানিও করত। সম্ভাবনাময় এই কফির বাণিজ্যিক উৎপাদন এগিয়ে নিতে চীনের প্রায় সকল পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থা ঘোষণার পর ইথিওপিয়ার কফি রপ্তানিকারকরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে আরও বেশি প্রবেশাধিকার দেখতে পাবেন। জুন মাসে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী ঝাংসায় চীন আফ্রিকা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সময় এই ঘোষণা করা হয়েছিল। এটি গত বছর ৩৩টি স্বল্পোন্নত আফ্রিকান দেশের জন্য চালু করা শূন্য শুল্ক নীতির সম্প্রসারণকে চিহ্নিত করে, যার মধ্যে এখন মহাদেশের আরও ২০টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। ইথিওপিয়ার শীর্ষস্থানীয় কফি রপ্তানিকারকদের মধ্যে একটি ট্র্যাকন ট্রেডিং। বছরের পর বছর ধরে তারা বিশ্বজুড়ে বিশেষায়িত বিন সরবরাহ করে আসছে, কিন্তু চীনের শুল্ক তুলে নেওয়ার পদক্ষেপ আরও বড় সম্ভাবনার পথ খুলে দিল। এটি চীনের বাজারে আমাদের কফিকে অন্যান্য ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতামূলক করে তুলবে। ধরুন ব্রাজিল কফি বা কলম্বিয়া কফি, যারা আমাদের কফির প্রধান প্রতিযোগী, চীনে তাদের শুল্ক ৮% উপরে। তাই ইথিওপিয়া শূন্য শুল্কে নেমে আসছে। এটি আমাদের কফিকে প্রতিদ্বন্দ্বী করে তুলবে এবং চীনের বাজারে আরও বেশি পরিমাণে কফি বিক্রি করবে। কারণ হিসেবে বলতে পারি, এটি আমাদের ক্লায়েন্টদের কাছে এবং অন্য ভোক্তাদের কাছেও সাশ্রয়ী মূল্যের। ফলে ইথিওপিয়ার কফি আজকাল সমগ্র চীন জুড়ে কফির বিখ্যাত ব্র্যান্ডগুলির মধ্যে একটি। তাই চীন সরকার আমাদের জন্য যা করেছে তা সত্যিই ভালো খবর। যুগ যুগ ধরে ইথিওপিয়ান কফি তার অনন্য সুবাস এবং ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আসছে, কিন্তু অতিরিক্ত শুল্ক প্রায়শই এশিয়ান বাজারে এর গতি কমিয়ে দেয়। এখন চীনে ইথিওপিয়ান কফির চাহিদা ক্রমশ বাড়ছে। ল্যাটিন আমেরিকান কফির দাম বৃদ্ধির সাথে সাথে বেইজিং ও সাংহাইয়ের ব্যবসায়ীরা আফ্রিকার মূল কফি বিনের দিকে ঝুঁকছেন। ওয়াং চিনফেং নামে চীনের একজন কফি ব্যবসায়ী বলেছেন, ব্রাজিল এবং কলম্বিয়া থেকে কফির দাম দ্রুত বাড়ছে, কিন্তু আমরা সবাই জানি যে ইথিওপিয়া কফির উৎপত্তিস্থল। চীন এবং ইথিওপিয়ার মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে মিলিত হয়ে আগামী বছরে অনেক চীনা কফি কারখানা এবং ব্যবসায়ীরা
ইথিওপিয়া থেকে প্রচুর পরিমাণে কফি কিনবে বলে আশা করা হচ্ছে। চীনের উচ্চ বাজার চাহিদার সাথে সাথে বিশেষ করে তেল ফসলের মতো কৃষি পণ্যের জন্য পূর্ববর্তী বাণিজ্য নিষেধাজ্ঞাগুলি ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। এই শূন্য শুল্ক চুক্তির মাধ্যমে আমরা চীনা বাজারে দীর্ঘমেয়াদী টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করার আশা রাখি। আমাদের মনোযোগ থাকবে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং একটি নির্ভরযোগ্য রপ্তানি পথ তৈরি করা। এই উন্মুক্ত বাণিজ্য নীতির পেছনে একটি বৃহৎ কৌশলগত সমন্বয় রয়েছে। ইথিওপিয়া ব্রিক্সে যোগদানের সাথে সাথে তার সরকার শুল্ক ছাড়কে কেবল অর্থনৈতিক স্বস্তি হিসেবেই নয়, বরং চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে টেকসই দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার তৈরির একটি সূচনা হিসেবে দেখছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। আইভরি কোস্ট বিশ্বের বৃহত্তম কোকো উৎপাদক দেশ। এবার চীনের সহায়তায় রাজধানী আবিজানে গড়ে উঠেছে একটি বিশাল কোকো প্রক্রিয়াজাত শিল্প কমপ্লেক্স। শুধু কোকো রপ্তানি নয়, এবার নিজেদের দেশে প্রক্রিয়াজাত করে বাড়তি মূল্য সংযোজনের পথে এগোচ্ছে আফ্রিকার এই গুরুত্বপূর্ণ দেশ। এই উদ্যোগ শুধু দেশটির অর্থনীতির চেহারাই বদলে দেবে না, বরং তরুণদের জন্য খুলে দেবে কর্মসংস্থানের নতুন দুয়ার। আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ আইভরি কোস্টের রাজধানী আবিজানে উদ্বোধন হল চীনের সহায়তায় নির্মিত কোকো প্রক্রিয়াজাতকরণ শিল্প কমপ্লেক্স। দেশের পিকে 24 শিল্প পার্কে 21 হেক্টর জমির উপর গড়ে ওঠা এই কারখানাটি বছরে 50,000 টন কোকো প্রক্রিয়াকরণে সক্ষম। কারখানার সাথে রয়েছে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে তরুণদের কোকো ও চকলেট শিল্পে দক্ষ করে তোলা হবে। এরই মধ্যে এই প্রকল্পে 1400 জনের কর্মসংস্থান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট টিয়েমোকো মেলিয়েট কোনে, কৃষিমন্ত্রী আজুমানি, চীনের রাষ্ট্রদূত উচিয়ে এবং কফি কোকো কাউন্সিলের পরিচালক কোনে ব্রাহিমা ইয়েবস। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, দেশের রাষ্ট্রপতির অন্যতম অগ্রাধিকার নীতিই হচ্ছে উৎপাদকদের জীবনমানের উন্নয়ন করা, আর সেই লক্ষ্যেই কাজ করছে তারা। উৎপাদকের জীবনমানের উন্নয়নে তাদের উপযুক্ত আয় এবং কার্যক্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা অত্যাবশ্যক। এই শিল্প কমপ্লেক্সটি আমাদের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা উৎপাদন, প্রক্রিয়াকরণ ও ভোগের মধ্যে সংযোগকে জোরদার করে। প্রায় 232 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের প্রতিষ্ঠান চায়না লাইট ইন্ডাস্ট্রি নান্নিং ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিএনডিসি। আইভরি কোস্টের কফি কোকো কাউন্সিলের সাথে যৌথ অংশীদারিত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়। কোনে ব্রাহিমা ইয়েবস এই শিল্প কমপ্লেক্সের সফল উদ্বোধনের কৃতিত্ব দিয়েছেন চীন ও আইভরি কোস্টের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক অংশীদারিত্বকে। চীন ও আইভরি কোস্টের বন্ধুত্বই এই সফল প্রকল্পের ভিত্তি। আমরা চীনের রাষ্ট্রদূত ও সিএনডিসিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় কোকো চাষিরাও এই প্রকল্পকে দেখছেন আশার আলো হিসেবে। পশ্চিমা দেশের উপর নির্ভর না করে এবার তারা পেয়েছেন নতুন এক বিশ্বাসযোগ্য অংশীদার চীন। উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ ও রপ্তানি সবই যেন এক ছাদের নিচে। আইভরি কোস্টের মতো উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও নতুন দিশা দেখাচ্ছে। এই কোকো কমপ্লেক্স শুধু উৎপাদন নয়, বরং স্থানীয় দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এক শক্তিশালী নিদর্শন হয়ে উঠছে। একই সঙ্গে এর মাধ্যমে চীন ও আফ্রিকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে, আর আইভরি কোস্টের কোকো শিল্প নতুন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন।
আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।